মেঘাঞ্জনা রুদ্রর লেখা গল্প নাপিত বউ। আমাদের বাড়ির বউ কিনা শেষ পর্যন্ত সেলুনে কাজ করবে? বলি, তোমার মাথা ঠিক আছে তো বড় বৌমা? পুত্রবধূর কথাই রে করে উঠলেন বছর 70-এর বৃদ্ধা ননিবালা দেবী। তাকে বোঝানোর চেষ্টা করে মধুশ্রী সম্পর্কে যে ননিবালা দেবীর নাত বউ, কিন্তু ওর কথাও কানে নেয় না বৃদ্ধা। আপনি ভুল করছেন ঠাম্মি। ভুল ঠিকের হিসেব কি এখন তোমার কাছ থেকে শিখতে হবে? মেয়ে দুদিনের মেয়ে এসেছে আমাকে ঠিক ভুল শেখাতে। বলি, জানো কি তুমি আমাদের পরিবারের ব্যাপারে? বংশমর্যাদা যে কত বড় জিনিস তা তোমার মতো বাউন্ডুলে মেয়ে ছিলে কি করে বুঝবে? যত সব লক্ষ্মী ছাড়া মেয়ে মানুষ। আপনি পুরো কথা না শুনে এভাবে আমাকে খারাপ কথা বলছেন কেন ঠাম্মি? আগে তো আমার কথা শুনুন। তোমার মতো লক্ষ্মী ছাড়া মেয়ে মানুষের থেকে আমি কোনো কথা শুনতে চাই না। আবার বড়দের মুখে মুখে চোপা। মা, ওর কথাটা তো একবার শুনুন। শাশুড়িকে থামানোর চেষ্টা করেন মল্লিকা দেবী, কিন্তু ননিবালা দেবী কারুর কথা কানে তোলেন না। উল্টে মল্লিকা দেবীর পুরো কথা না শুনেই তাকে ভৎসনা করেন। আমি আর কারোর থেকেই কোনো কথা শুনতে চাই না। আর বড় বৌমা, তোমার চলন বলন দেখে আমি অবাক হচ্ছি। তুমি কোথায় এই মেয়েকে শাসন করবে এইসব আজগুবি কাজের জন্য? তা না করে তুমি ওর হয়ে আমার কাছে কথা বলতে এসেছো। দিন দিন বিবেক বুদ্ধি সব লোপ পাচ্ছে তোমাদের, বুঝতে পারছি। কি হয়েছে মা? এত চিৎকার চেঁচামেচি কেন? এত কথা কাটাকাটির আওয়াজ শুনে ঘরে আসেন ননিবালা দেবীর পুত্র লক্ষণবাবু। তাকে দেখে বৃদ্ধার গলা বাড়ে আরেকটু। লকাই, আয় বাবা, দেখে যা তোর বউ আর এই লক্ষ্মী ছাড়া পুত্রবধূ কী সব বলছে। কি বলছে? এই মেয়েটা নাকি সেলুনে কাজ করবে। আমাদের বাড়ির মেয়ে বউরা তো অনেক পর, ছেলেরাও কি কখনো কোশমিনকালে এসব ভেবেছে? নাপিতের কাজ। আমরা হলাম গিয়ে জমিদার হরশম্ভু বাণুজ্যের উত্তরসূরি, সৎ ব্রাহ্মণ পরিবার, আর আমাদের বংশের বউ কিনা বলে সেলুনে কাজ করবে। ছ্যা ছ্যা, পাড়ায় লোক জানাজানি হলে ব্যাপারটা কীরকম হবে ভাবতে পারছিস? মান সম্মান কোথায় যাবে? কালে কালে কত কি যে দেখতে শুনতে হবে। সেলুনে কাজ? মায়ের কথায় অবাক হয়ে বলেন লক্ষণবাবু। তবে আর বলছি কি? না বাবা, কথাটা ঠাম্মি ভুল বুঝেছে, আমি তোমাকে বুঝিয়ে বলছি। এখন সেখানে প্রবেশ করে ননিবালা দেবীর নাতি এবং লক্ষণবাবুর পুত্র আশিস। আমি ভুল বুঝেছি? দেখেছিস বাপ, তোর ছেলেও এখন আমাকে কী সব বলছে। সব এই লক্ষ্মী ছাড়া মেয়ে ছেলেটার জন্য। যবে থেকে আমার সংসারে এসেছে রাহুর ছায়া পড়েছে আমার সোনার সংসারে। আশিসের উল্টো কথায় যেন ননিবালা দেবীর রাগে পারদ বাড়ল। তাই মধুশ্রীর দিকে আঙুল তাক করে কতগুলো কটু বাক্য বলে নিজের রাগের বহিঃপ্রকাশ করলেন উনি। এবার ওনার এই ক্রমাগত বিষবাক্য উদ্গীরণে বিরক্ত হন লক্ষণবাবু। আহা মা, কি হচ্ছেটা কি? তখন থেকে যা নয় তাই বলে যাচ্ছ। ওদেরও তো কিছু বক্তব্য থাকতে পারে, ওদেরকে ওদেরটা বলতে সুযোগ দাও। এক্স্যাক্টলি বাবা, আমিও ঠিক এটাই বলতে চাইছি। যে মধুশ্রী কি বলতে চায় সেটা ওকে বলতে না দিয়েই ঠাম্মি নিজের মতো এক গাদা কথা শুনিয়ে দিল। এমনকি মা ওর হয়ে বলতে গেলে মাকেও চুপ করিয়ে দেয়। হ্যাঁ হ্যাঁ, এখন তো সব দোষ আমার। তা কি বলবে শুনি? বলো মধুশ্রী, কি বক্তব্য তোমার? বাবা, আমি বিয়ের আগে টুকটাক পার্লারের কাজ শিখেছিলাম। তখন আমাদের পাড়া সুতপা বৌদির পার্লারে কাজ করতাম। এতে আমার সময়ও কাটত আর নিজের হাত খরচও উঠে যেত। সুতপা বৌদি আমাকে তখনই বলেছিল ব্রাইডাল মেকআপ সহ বাকি জিনিসগুলোও শিখে নিতে, কারণ এখন বিয়ের অনুষ্ঠান সহ যে কোনো অনুষ্ঠানে পার্লারে সাজার ভীষণ ডিম্যান্ড। কিন্তু আমি তখন হাতে টাকা পয়সা না থাকায় এবং পরপরই বিয়ে হয়ে যাওয়ায় আর শিখতে পারিনি। এখন কিছুদিন আগে ফোনে দেখলাম ব্রাইডাল মেকআপের উপর একটা ফ্রি ওয়ার্কশপ হবে, তাই আমি ওটাই জয়েন করতে চাইছি। মাকে সে কথাই বলছিলাম। ঠাম্মি তা শুনতে পেয়ে আমাকে জিজ্ঞেস করে পার্লারে কি কাজ হয়। আমি ব্রাইডাল মেকআপের কথা বললে ঠাম্মি বুঝতে পারে না, সেজন্য মা মজা করে বলে পার্লারে মেয়ে বউরা চুল কাটে, সাজে। চুল কাটা শুনে ঠাম্মি ভুল বুঝে ওসব বলতে থাকে। বিষণ্ণ মনে কথাগুলো বলে মধুশ্রী। একটু থেমে সবার দিকে এক পলক তাকিয়ে কার কি মনে চলছে বোঝার চেষ্টা করে পুনরায় বলে, কিন্তু এত কথা হবে জানলে আমি কখনোই এই কথা বলতাম না। আমার জন্য মাকেও ফালতু অনেকগুলো কথা শুনতে হলো। মিছিমিছি কিছু কথা কাটাকাটি হয়ে গেল। আমি ক্ষমা চাইছি এর জন্য আপনাদের সবার কাছে।
এতক্ষণ কিছু বলার সুযোগ না পেল এবার এগিয়ে আসেন মল্লিকা দেবী। কেন ক্ষমা চাইবি তুই? কি ভুল করেছিস? কিছু শিখতে চাওয়া অপরাধ নয়, আর নিজের শিক্ষাকে কাজে লাগিয়ে সৎপথে উপার্জন তো মোটেই খারাপ না। কোনো কাজ ছোট নয়, এটা আমাদের বুঝতে হবে। আর তাছাড়া পার্লার তো এখন অনেক মেয়েরা শিখছে, বড় বড় ঘরের সব মেয়ে বউরাও শিখছে। কই, তাদের তো মান কমছে না। আমি তোকে বলছি, নিজের শখের সাথে মোটেই আপোষ করবি না। আপোষ করতে থাকলে করতেই হবে। আমাকেই দেখ না, কত ইচ্ছে ছিল দেশি বিদেশি বিভিন্ন রকম রান্না শিখব, কিন্তু কারো সাহায্য পাইনি বলে শেখা হয়নি। তাই আমি তোকে বলছি, তোর যা শিখতে মন যাবে শিখতে পারিস, আমি তোর সাথে আছি। কথাগুলো মনে হলো তুমি আমাকে শুনিয়ে বললে বৌমা। মল্লিকা দেবীর কথায় ফুঁসে উঠলেন ননিবালা দেবী। হ্যাঁ মা, আপনি ঠিকই বুঝেছেন। আমি আপনাকে উদ্দেশ্য করেই কথাগুলো বলেছি, কারণ তখন আপনিই আমার কথা সর্বাগ্রে বিরোধিতা করেছিলেন, এবং পরে যদি কখনো কোনো রান্নায় একটু কিছু কম বেশি হতো তা নিয়েও আপনি কম কথা শোনাননি। কতদিন বলেছেন ঘরের রান্নাটা ঠিক করে করতে পারছো না, বাইরেরটা কি করে করবে। কোনো প্রতিবাদ করিনি, তার মানে এটা নয় আমি সেসব ভুলে গেছি। ওহো আচ্ছা, তা আজ বুঝি তোমার প্রতিবাদ জেগে উঠেছে? না মা, আজ প্রতিবাদ না, তবে পাশে দাঁড়ানোর ইচ্ছেটা জেগে উঠেছে। আমারই মতো আরও একজনের ইচ্ছেটা শুরুর আগেই শেষ হয়ে যাক, এটা আমি চাই না। তাই সে সময় আমার পাশে কেউ না থাকলেও এই মেয়েটার পাশে আমি আছি। দৃঢ়তার সাথে কথাগুলো বললেন মল্লিকা দেবী। দেখেছিস বাবা, তোর বউ যে কোনো দিন আমার মুখের উপর একটাও কথা বলেনি, সে কেমন আজ মুখে মুখে জবাব দিচ্ছে। বৌমার স্পষ্ট জবাবের সামনে কি বলবে বুঝতে না পেরে ছেলে শরণাপন্না হন ননিবালা দেবী। মা ভুল কি বলেছে ঠাম্মি? কিছু শিখতে চাওয়া অপরাধ নয়, এটা তোমাদের বুঝতে হবে। আর এই বস্তা পচা ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডের গর্ব করা বন্ধ করো, কারণ ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড দিয়ে আজকালকার দিনে দাঁড়িয়ে কারোর মুখে ভাত উঠবে না। এর জন্য কাজ করতে হবে। যে বা যারা আজও তথাকথিত পারিবারিক মর্যাদা আঁকড়ে আছে তারা জীবনযুদ্ধে পিছিয়ে আছে। আর আজকের যুগে নারী পুরুষ নির্বিচারে সবাই নিজের পায়ের তলার মাটিটা শক্ত করতে চাইছে। স্বামী বা বাবার পরিচয় কখনোই একটা মেয়ের নিজস্ব পরিচয় হতে পারে না। যদি কোনো মেয়ে নিজের পরিচয় তৈরি করার জন্য চেষ্টা করে, তবে আমাদের উচিত তাকে সাহায্য করা। মা সেটাই করেছে। তার জন্য আমি মা বা মধু কাউকে কোনো দোষ দেব না, বরং বলবো আমিও ওদের পাশে আছি। বা ঘরে তো এখন দল ভাগাভাগি হয়ে গেছে, দেখছিস বাবা, দেখছিস? তুই কিছু বলবি না? আমি কি বলবো মা? ওরা তো ভুল কিছু বলেনি। নিজের শিক্ষাকে কাজে লাগিয়ে পরিচয় তৈরি করা তো খারাপ কিছু না। তাছাড়া সেদিন আমি মল্লিকাকে সাহায্য করতে পারিনি, তুমি বিরোধিতা করেছিলে বলে। আজ যখন ওরা মধুশ্রীর পাশে আছে তখন আমি ওদের বিরুদ্ধে যেতে পারি না। কথাগুলো বলে সে জায়গা থেকে চলে যেতে উদ্যত হন লক্ষণবাবু। তারপর পিছন ফিরে মধুশ্রীর উদ্দেশ্যে বলেন, তোমার যদি এসব শেখার জন্য কোনো টাকা পয়সার প্রয়োজন হয় তবে আমাকে বলবে। ছেলের তরফ থেকে মনোমতো প্রতিক্রিয়া না পেয়ে মনক্ষুণ্ণ হলেন ননিবালা দেবী। তাই মধুশ্রী এবং মল্লিকা দেবীর উদ্দেশ্যে মুখ বাঁকিয়ে বললেন, তবে আর কি, শ্বশুরের তরফ থেকে অনুমতি পেয়ে গেছো, এবার বেরিয়ে পড়ো ধেই ধেই করতে করতে। সংসারটা এবার রসাতলে যাক। এত বছরে যখন এই সংসার রসাতলে যায়নি, তখন ও স্বপ্ন পূরণের চেষ্টাতেও তার রসাতলে যাবে না, এটুকু আমি আপনাকে বলতে পারি মা। বরং সংসারের ভালোই হবে, সে দেখতেই পাবো কেমন ভালো হবে। বলে মুখ বাঁকিয়ে চলে গেলেন বৃদ্ধা। সেদিকে তাকিয়ে মধুশ্রী বলে, আমি পারবো তো মা? গুরুজনের বিরুদ্ধে গিয়ে কোনো কিছু করা শুনেছি ভালো না। দূর পাগলি, কেন পারবি না? ওনার কথায় কিছু মনে করিস না। একটা কথা মনে রাখবি, গুরুজন বলেই যে তাদের সব কথা সবসময় ঠিক তা তো নয়। বরং তুই যদি ঠিক হোস তবে জোর দিয়ে নিজের মতামত প্রতিষ্ঠা করার চেষ্টা করবি। আর আমি তো তোর সাথে আছি নাকি? তবে ভয় কিসের? নিজের উপর ভরসা রাখ। আমি তোকে বলছি, সামনে যদি তুই ভালো কিছু করতে পারিস তবে দেখবি এই মানুষগুলোই তোকে নিয়ে গর্ব করবে। কথা শেষ করে পুত্রবধূর চিবুক ছুঁয়ে আলতো চুমু দেন মল্লিকা দেবী। শাশুড়ি থেকে ভরসা পাওয়ায় মধুশ্রীর চোখ মুখে আত্মবিশ্বাসের ঔজ্জ্বল্য প্রকাশ পায়। সেদিনে সেই বাগবিতণ্ডার পর পেরিয়ে গেছে আরও 5টি বছর। ননিবালা দেবীর বৃদ্ধ চামড়া আরও কুঁচকেছে, সেই সাথে কমেছে ওনার দম্ভ। অবশ্য না কমে উপায়ই বা কী আছে।
যেই উনি মধুশ্রীর ব্যর্থতা চেয়ে সবসময় ঈশ্বরের কাছে প্রার্থনা করেছেন, পাড়া প্রতিবেশীকে অনেক কথা বলেছেন, সেই মধুশ্রী ব্যর্থ তো হয়নি, উল্টে ওর সাফল্য বহুগুণ বেড়েছে। এই এলাকা তো দূর, আশপাশের এলাকাতেও ওর নামডাক হয়েছে। এমনকি ওর ব্রাইডাল মেকআপের ছবি এবং ভিডিও দেখে অনেক দূর দূরের মানুষও নিজেদের জীবনের বিশেষ দিনে ওর কাছে সাজতে চায়। বাড়ির নিচের তলায় একটা পার্লার খুলেছে, সেখানে আবার একটি মেয়েকেও রেখেছে কাজের জন্য। ননিবালা দেবী প্রথম প্রথম ভেবেছিলেন এখন যা করছে করুক, পরে যখন বাচ্চা কাচ্চা হবে তখন আর পারবে না। কিন্তু সেখানেও ওনাকে ভুল প্রমাণ করে মধুশ্রী বাচ্চা মানুষ করে পার্লার সামলে নিয়েছে। এতে ওকে সর্বোচ্চ সাহায্য করেছে মল্লিকা দেবী। শাশুড়ি বৌমা যৌথ প্রচেষ্টা ননিবালা দেবীকে কোনোরূপ অভিযোগের অবকাশ দেয়নি। ইদানিং তো আবার মল্লিকা দেবী মধুশ্রীর থেকে শিখে ফোনে ইউটিউব দেখে দেখে প্রায় নানা রকম সব পদ রান্না করে। ননিবালা দেবী তাতেও কিছু বলতে পারেন না, কারণ প্রথমত সেই সব রান্না খেতে খুবই সুস্বাদু হয়, দ্বিতীয়ত ওনার ছেলে এবং নাতি দুজনেই মল্লিকা দেবীর রান্নার যথেষ্ট প্রশংসা করে। ননিবালা দেবীরও যে ভালো লাগে না তা নয়, বরঞ্চ প্রতিদিন ওই একই থোর বড়ি খাড়া বড়ি থোর অপেক্ষা এসব হরেক পদের রান্না মুখের স্বাদ পরিবর্তন করতে বেশ ভালো লাগে। কিন্তু মুখে প্রকাশ করতে পারেন না, কারণ ওই যে তথাকথিত দম্ভ। তবে মনে মনে উনি উপলব্ধি করতে পারেন সেদিন ওনার পুত্রবধূ এবং মধুশ্রী ভুল ছিল না। যুগ যুগ ধরে চলে আসা অচলায়তন কাউকে না কাউকে তো ভাঙতেই হয়। ননিবালা দেবীর এত স্পর্ধা ছিল না, এবং সেই সাথে ওনার পূর্বজরা ওনার মস্তিষ্কে এটা পাখি পড়ানোর মতো করে ঢুকিয়ে দিয়েছিল যে বাড়ির বউয়ের বাইরে বেরিয়ে কাজ করা খুবই নিন্দনীয় বিষয়। আর তাই তো নিজের ইচ্ছে থাকা সত্ত্বেও সেলাইয়ের কাজটা উনি শিখতে পারেননি। তাই যখন নিজের পুত্রবধূ রান্না শেখার বিষয়ে শুনেছিলেন তখন বাধা দিয়েছিলেন। মল্লিকা দেবী তখন কোনো প্রতিবাদ করেননি। তাই যখন মধুশ্রীর পার্লার শেখার বিষয়ে শুনলেন তখনও একইভাবে বাধা দিতে গিয়েছিলেন। ভেবেছিলেন এবারও সব থামিয়ে দিতে পারবেন, কিন্তু এবার যে এমন প্রতিবাদের মুখে পড়তে হবে তা উনি ভাবতে পারেননি। স্বভাবতই ওনার ভীষণ আঁতে লেগেছিল বিষয়টা, কিন্তু যত দিন গেছে তত ওনার নিজের ভুলটা সম্পর্কে উপলব্ধি বেড়েছে। কিন্তু ওই যে ভুলটা স্বীকার করতে পারেন না, পাছে ছোট হতে হয়। বারান্দার লম্বা চেয়ারটায় বসে আপন মনে এসব কথাই ভাবছিলেন ননিবালা দেবী। আচমকা পায়ে কিছুর স্পর্শ পেয়ে চমক ভাঙে ওনার। ততক্ষণে মধুশ্রী ওনার পায়ে হাত দিয়ে প্রণাম সেরে ফেলেছে। ননিবালা দেবীও চিবুক চেয়ে চুম্বন করে বলেন, কোথাও যাচ্ছ নাকি, হঠাৎ প্রণাম করলে যে? মধুশ্রী মিষ্টি হেসে ওনার পায়ে একটি তসরের শাড়ি জড়িয়ে দিয়ে বলল, দেখো তো তোমার পছন্দ হয় কি না। এটা কিসের, হঠাৎ শাড়ি দিচ্ছ যে? এটা আপনার জন্মদিনের উপহার মা। আপনার জন্মদিন উপলক্ষে মধুশ্রী এটা নিজে পছন্দ করে কিনেছে, এবং অবশ্যই ও নিজের উপার্জনের টাকায়। জন্মদিন? তোমাদের কে বলল আজ আমার জন্মদিন? আমি নিজেই তো আমার সঠিক জন্মদিন কবে তাই জানি না। আমার বাবা মায়েরও মনে ছিল না, তোমরা জানলে কিভাবে? মধুশ্রী এবং মল্লিকা দেবীর কথায় যার পরনায় অবাক হন ননিবালা দেবী। আমরাও সঠিক জানি না ঠাম্মি, তবে গতবারে বুবনের জন্মদিনের দিন তুমি বলেছিলে না যে এখনকার বাবা মায়েরা ছেলে মেয়েদের জন্মদিনের দিন কত আয়োজন ধুমধাম করে। তোমাদের সময় এসব তো দূর, বাবা মা ছেলে মেয়েদের জন্মদিনটাও ঠিকঠাক মনে রাখতো না। সেদিন তোমার আক্ষেপটা তোমার কথায় ভীষণ স্পষ্ট ছিল, তাই তো পরে একদিন কথায় কথায় তোমার থেকে তোমার জন্মদিন জেনে নিই। তুমি সঠিক দিন বলতে না পারলেও যখন মাসটা বললে তখন আমি আর মা ঠিক করি তোমার জন্ম মাসের একটা ভালো দিন তোমার জন্মদিন পালন করব। সেই মতো সব আয়োজনও কমপ্লিট। মা আজ সব তোমার পছন্দের রান্না করেছে। শুধু তাই নয়, মা তোমার জন্য স্পেশাল কেকও বানিয়েছে এবং মন্দিরে তোমার নাম করে পুজোও দিয়ে এসেছে। তোমরা এসব আমার জন্য করেছো? হ্যাঁ মা, আপনার জন্য। হঠাৎ পাওয়া এই অন্যরকম অনুভূতিতে ননিবালা দেবীর চোখ থেকে দুফোঁটা জল গড়িয়ে পড়ল। তা দেখে মল্লিকা দেবী স্নেহ মিশ্রিত সুরে বললেন, কাঁদছেন কেন মা? বৃদ্ধা ভেজা গলায় বললেন, আমাকে ক্ষমা করে দাও বৌমা। আমি একদিন তোমাদের অনেক খারাপ কথা বলেছি, জানি সেসবের ক্ষমা হয় না, কিন্তু তবুও তোমরা ক্ষমা না করলে মরেও শান্তি পাবো না। এসব কেমন অলক্ষণে কথা মা, আমরা আপনার কথায় কিছু মনে করিনি, আর সেসব কবেই ভুলে গেছি। আপনিও মনের মধ্যে আত্মগ্লানি পুষে রাখবেন না। হ্যাঁ ঠাম্মি, মা ঠিক বলেছে, আজকে শুভ দিনে কোনো খারাপ কথা না,
মন ভরে আজকের দিনটা উপভোগ করো। আজকের দিনটা শুধু তোমার জন্য। আর শোনো, সন্ধ্যায় এই শাড়িটা পরে কেক কাটবে। আচ্ছা, তোমার শাড়িটা পছন্দ হয়েছে কিনা বললে না তো? খুব পছন্দ হয়েছে। আমার নাত বউয়ের দেওয়া উপহার পছন্দ হবে না? সবাইকে শাড়িটা পরে দেখাবো আমার নাত বউ কেমন তার উপার্জনের টাকায় আমার জন্য শাড়ি কিনেছে। দুষ্টুমি করে মধুশ্রী বলল, হ্যাঁ নিশ্চয়ই দেখিও, কিন্তু একটু ভুল বললে। ওটা নাত বউ হবে না, নাপিত বউ হবে। আফটার অল তোমার নাত বউ যে একজন মহিলা নাপিত তা তো ভুলে গেলে চলবে না। দেখেছো বৌমা, এই মেয়ে কেমন আমার পিছনে লাগছে? মৃদু হেসে মল্লিকা দেবী বলেন, সব দেখেছি মা, ওসব বিচার পরে হবে। এখন আপনি খেতে চলুন। টেবিলে আপনার সব পছন্দ রান্না আপনার অপেক্ষা করছে। সব কিন্তু আপনার বৌমার বানানো, ভুলবেন না যেন। পুত্রবধূ এবং নাত বউয়ের হাতে ভর দিয়ে যেতে যেতে ননিবালা দেবী বলেন, না রে মা, কিচ্ছু ভুলবো না। আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।